ওকে, তাহলে আবার বলছি। সো এনহ্যান্সড ফর স্টেটমেন্ট আমরা ব্যবহার করি মূলত হচ্ছে এর জন্য, ঠিক আছে? এবং এখানে যে কথাটা বলা হয়েছে সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। সো ইটারেটস থ্রু দ্য এলিমেন্টস অফ এন অ্যারে, ওকে, উইদাউট ইউজিং এ কাউন্টার। সো এইটা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা কিন্তু ফর লুপ ব্যবহার করতে পারবো না। যদি অ্যারে থেকে থাকে তাহলে শুধু ওই অ্যারেটার জন্য আমরা এইভাবে হচ্ছে একটা ফর লুপ ব্যবহার করতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা কি করি, যে অ্যারের ইন্ডেক্স গুলোতে ঘোরার জন্য আমরা একটা অক্সিলারি ভ্যারিয়েবল ব্যবহার করি, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আই আমরা লিখি ফর আই ইজ ইকুয়াল টু 0 বা আই ইজ ইকুয়াল টু 1, তারপরে সেমিকোলন দিয়ে আই লেস দেন ইকুয়াল টু 10, বা তারপর হচ্ছে আই প্লাস প্লাস। সো এখানে যে আইটা হচ্ছে আমার সেই অক্সিলারি ভেরিয়েবল বা কাউন্টার ভেরিয়েবল। ওকে, সো এই এনহ্যান্সড ফর স্টেটমেন্টের মধ্যে আমরা আসলে এই অক্সিলারি ভেরিয়েবলটার প্রয়োজন হয় না। তো এখানে খেয়াল করে দেখেন, এখানে আমরা কি করতেছি, ওইটার মতো করে একটা ভেরিয়েবল নিয়ে আসতেছে যেটা মূলত হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে? আর দিয়ে দিচ্ছে হচ্ছে অ্যারের নামটা, আর এখানে থাকে হচ্ছে একটা কোলন। এইটার সাপেক্ষে হচ্ছে আমরা অ্যারের নামটা মানে হচ্ছে এই অ্যারেটা কত এলিমেন্ট সহ, এইটা আমাকে আর এক্সপ্লিসিটলি বলে দেওয়ার প্রয়োজন হচ্ছে না। অটোমেটিক্যালি সে হচ্ছে এটাকে ইন্ডেক্স হিসেবে ধরে নিয়ে এই অ্যারেটার মধ্যে ইটারেট করতে থাকে, যেখানে আমার ইটারেশনটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হতে থাকে, ঠিক আছে? প্রথম এলিমেন্টটা যখন প্রসেস হয় তারপরের এলিমেন্টের জন্য ওই প্যারামিটারটার ভ্যালু অটোমেটিক্যালি এক ইনক্রিজ হয়ে যায়, তারপরে গিয়ে ওই অ্যারের মধ্যেই পরবর্তী এলিমেন্টটা নিয়ে এসে প্রসেস করতে চলে আসে। সো এই কাজটুকু হয়ে যায় হচ্ছে অটোমেটিক প্রসেস, ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটুকু। আর যেটা বললাম যে কাউন্টার ভেরিয়েবল বা হচ্ছে অক্সিলারি যে ভেরিয়েবলটা সাপোর্ট নেই, এখানেও একটা ভেরিয়েবলটার ভ্যালু আমরা সাপোর্ট নেই, বাট নর্মালি সেটা হচ্ছে আমাদের ওই যে ইন্ডেক্স যেটা আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো সেইটার সাপেক্ষে এটা মূলত হচ্ছে একটা শর্ট ফর্ম ফর লুপের, যেটা আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারি হচ্ছে এর ক্ষেত্রে। আমি কথাটা বুঝতে পেরেছি কি? জি স্যার। সো যদি বলি যে একটা এক্সাম্পল কি ধরনের হতে পারে বলা যাবে, এটার সাপেক্ষে যদি আমি যদি একটা এক্সাম্পল যদি লেখার চেষ্টা করি, আরেকটা ভেরিয়েবল আমার লাগবে। তো সেক্ষেত্রে ফর ভ্যালু 0 থেকে আমাকে শুরু করতে হবে, কোলন অ্যারে, ঠিক আছে? এইটা দিয়েই তার পরবর্তীতে আমি আমার ফর লুপের মধ্যে যত ধরনের কাজ আছে। স্যার এই ভ্যালুটা কি স্যার এখানে কাউন্টার হিসেবে কাজ করতেছে? কাউন্টার হিসেবে কাজ করছে, মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবকিছুই অটোমেটিক হয়ে যাবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন যেটাই লিখি না কেন, সেখানে আমি আবার চাইলে এই অ্যারে এইটার ভিতরে হচ্ছে ভ্যালু, জাস্ট এইটুকুই কাজ করে দেখতে পারি যে কি কাজ হচ্ছে বা কিভাবে কাজটুকু হচ্ছে। ওকে, সো এই অংশটা হচ্ছে আমাদের চেঞ্জ, ঠিক আছে? সো নরমালি আমরা যে অক্সিলারি ভেরিয়েবলটা ব্যবহার করি সেটার যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজটা, সেই কাজটা এখানে অটোমেটিক প্রসেসের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলেছি হচ্ছে এনহ্যান্সড ফর স্টেটমেন্ট, যেটা আমরা আবারও বলছি এটা স্পেসিফিক্যালি ফর অ্যারে, অ্যারে ছাড়া কিন্তু এটা কাজ করবে না। ওকে, শ্রাবন্তী কি বুঝতে পেরেছেন বা আর কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার এটা হচ্ছে অ্যারে 10 পর্যন্ত যাওয়ার পর এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে না? অটোমেটিক্যালি বের হয়ে চলে আসবে, রাইট, অটোমেটিক্যালি বের হয়ে চলে আসবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন হ্যালো আছে? স্যার। হ্যালো হ্যাঁ বল। স্যার, এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি স্যার অটোমেটিক্যালি হবে? অটোমেটিক্যালি হবে, অটোমেটিক্যালি হবে সে কাজটা। স্যার 9 পর্যন্ত হবে না? 9 পর্যন্ত লুপটা ঘুরবে 0 থেকে শুরু করে, তারপর 10 যখন হবে সে লুপ থেকে বের হয়ে আসবে।
মানে 10-এর জন্য সে আর প্রিন্ট করবে না। নরমালি আমাদের ফর লুপ যেভাবে কাজ করে সেম প্রসেসেই কাজ করবে, জাস্ট হচ্ছে সিনট্যাক্সটা পার্থক্য। ওকে, তাহলে আমরা মুভ ফরওয়ার্ড করতে পারি। আর কোনো কিছুতে কোনো কনফিউশন বা কমেন্ট ছিল? কমেন্ট আছে? লাস্ট দিন স্যার এখানে তো ইনক্রিমেন্ট হচ্ছে, ডিক্রিমেন্ট কিভাবে হবে? মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটা আলাদা পার্থক্য নেই কোনো? ওই যে সেক্ষেত্রে হচ্ছে আমার কাউন্টার যে ভেরিয়েবলটা আছে, ঠিক আছে, সেটার ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট থাকবে, সেখান থেকে হচ্ছে সেটা অটোমেটিক ইয়ে হবে। বাট এর ক্ষেত্রে আমাদের নর্মালি হচ্ছে ইনক্রিমেন্টের ঘটনাই ঘটে, সেখানে কিন্তু আমরা ডিক্রিমেন্টের কাজটা সাধারণত করি না। এর ইন্ডেক্স গুলোতে যখন আমরা ইটারেট করি, আমরা তো 0 থেকে n-1 পর্যন্ত ইটারেট করি, তাই না? জি স্যার। এর ক্ষেত্রে নর্মালি। আর একজন কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন ইয়ে করতেছিলেন? স্যার ওই যে হোমওয়ার্ক দিছিলেন হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েছিলাম। ওইখানে স্যার দুইটা জিনিস আমি বুঝি না। আচ্ছা, তাহলে তো সেটা এই লেকচারে না, সেটাতে পরে যাচ্ছি তাহলে। সেটা আগের লেকচার। হ্যাঁ, এই লেকচারে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো এই লেকচারে কারো কোনো কোয়েশ্চেন নেই। আগের লেকচার নেই, লেকচার 3। হ্যাঁ, এখানে জি স্যার, এখানে হচ্ছে এই যে সাব সাবস্ট্রিং এর যে কথাটা আছে হুম হুম এইটা স্যার কিভাবে করব? মানে s1 is a substring of s2 or s2 is a substring of s1. সাবস্ট্রিং এর জন্য আলাদা মেথড আছে, স্ট্রিং ফাংশনের মধ্যে আলাদা মেথড আছে সাবস্ট্রিং বের করে নিয়ে আসার জন্য। জাস্ট স্যার ওই মেথডের ভিতরে তুলনা করে দিব যে সাবস্ট্রিংটা যে সবগুলো হয় তো মানে এখানে স্যার ইফ যতগুলো এলস কাজ এটা। করতে বলেছি আমি, এখানে যতগুলো কাজ করতে বলেছি জি স্যার। সবগুলো হচ্ছে আপনাকে নতুন করে কোনো মেথড লিখতে হবে না। ওই স্ট্রিং ক্লাসের জন্য যে মেথড গুলো আছে সেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি সেটা ব্যবহার মানে বোঝানোর জন্যই আপনাদেরকে এই হোমওয়ার্কটা দেয়া। এখানের জন্য আপনার সাবস্ট্রিং এর জন্য সাবস্ট্রিং বের করার জন্য আলাদা কোনো অ্যালগরিদম আপনাকে লিখতে হবে না, ঠিক আছে? বুঝতে কম্পেয়ার পারছি। করার জন্য আলাদা কোনো অ্যালগরিদম লিখতে হবে না। জাস্ট ওই যে এক্সিস্টিং মেথড গুলো আছে সেগুলো কিভাবে আপনি ব্যবহার করতে পারেন সেটার জন্যই হচ্ছে মূলত এইখানে এই হোমওয়ার্কটা দেয়া, ঠিক আছে? আর স্যার এই যে ওই জিনিসগুলোর নিচেরটা সাথে স্যার, পরিচিত করায় দেওয়ার জন্য। হ্যাঁ, স্যার এই বলো। যে s1 string to a character array, স্যার এই যে স্ট্রিং টু ক্যারেক্টার অ্যারে এটা তো বুঝলাম না স্যার। স্ট্রিংই তো একটা ক্যারেক্টার অ্যারে, তাই না? নরমালি স্ট্রিংকে আমরা কিভাবে ডিফাইন করছি? স্ট্রিং ক্লাসটা দিয়ে, তাই না? জি ফর স্যার। এক্সাম্পল স্ট্রিং s1, এটা দিয়ে আমি একটা স্ট্রিংকে ডিফাইন করে ফেলতে পারতেছি। ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড বা সামথিং, এরকম একটা স্ট্রিং আছে। জি স্যার। এখন এই পুরো স্ট্রিংটার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলোকে কিভাবে আমি একটা ক্যারেক্টার অ্যারেতে নিয়ে যেতে পারি? ফর মানে এক্সাম্পল স্যার হ্যালো। একটা অ্যারের ভিতরে এর মানে প্রত্যেকটা মানে উপাদান রাখবো, মানে হ্যাঁ, প্রত্যেকটা মানে এলিমেন্ট রাখবো এমন স্ট্রিংটাকে কিছু। ট্রাভার্স করে জি স্যার। প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে একটা ক্যারেক্টারের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হিসেবে ওই ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড যদি বলি, হ্যালোর 5টা যে ওয়ার্ড HELLO প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্যারেক্টারের মধ্যে এর আলাদা আলাদা ইন্ডেক্সে নিয়ে চলে যাবে। নিউ একটা ক্যারেক্টার আরে ডিফাইন মানে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করতে ডিফাইন হবে। করবে। জি 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 জি। একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করে সেটার মধ্যে হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ওয়াইজ ইন্ডেক্স অনুযায়ী ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলোকে নিয়ে যাবে। স্যার এটা আমরা মানে হোমওয়ার্কটা কি স্যার আপনি ক্লাসে দেখবেন নাকি স্যার অন্য কোনো ভাবে নেবেন? এই যে আজকে সেটা ইয়ে করে দেব যে আমি হচ্ছে এই বৃহস্পতিবার পর্যন্ত টাইম থাকবে, বৃহস্পতিবারের মধ্যে সবাই ক্লাসরুমে আপলোড করে দেবেন। জি স্যার। হয়তো আজকে ক্লাস শেষেই বলতাম আর কি, যাই হোক এখন বলে দিলাম। সো এই হোমওয়ার্ক এবং এর আগে আরেকটা হোমওয়ার্ক দিয়েছিলাম সম্ভবত লেকচার 2-তে। লেকচার 2-তে লাস্ট একটা হোমওয়ার্ক ছিল, লেকচার 3 হোমওয়ার্কটা তো মাত্র আমি দেখালাম।
সো এই দুইটা হোমওয়ার্ক কি সবাইকে সাবমিট করতে হবে। এর আগে আমরা সি প্লাস প্লাসের ক্লাস যখন করেছিলাম যেভাবে হোমওয়ার্ক সাবমিট করেছিলাম, আমি আজকে হোমওয়ার্ক জেনারেট করে দেব, এটা এই বৃহস্পতিবারের মধ্যে সবাই সাবমিট করবেন। ওকে, আচ্ছা, সো এটা তো তাহলে কারো কোনো কাজ নেই। তাহলে আমরা আজকে চলে যাচ্ছি নতুন ক্লাসে। সো বেসিক্যালি নতুন হলেও এটাও আমাদের সাথে পরিচিত। সি প্লাস প্লাসের মধ্যে আমাদের একটা মেজর পোর্শনের কাজই ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, যেখানে হচ্ছে আমরা ক্লাস অবজেক্ট এগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। ক্লাসের প্রপার্টিজ গুলো কি, সেগুলো কিভাবে কাজ করে, সেগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। সো এই জন্য আমি হচ্ছে জাভার মধ্যে ওই বাই ডেফিনিটিভ যে ইন্ট্রোডাকশন বা ডেফিনিশন যেটা, সেভাবে না গিয়ে এক্সাম্পলের সাপেক্ষে হচ্ছে জিনিসগুলোকে আলোচনা করার জন্য আমরা নিয়ে আসছি। সো আমরা জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি ক্লাস, ঠিক আছে, যেটা আমরা বলি হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। আচ্ছা, সো আমরা যদি আমাদের যে ডাটা টাইপ আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাপেক্ষে দুই ধরনের ডাটা টাইপ আমরা পাই। একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। এবং আমরা প্রিমিটিভ ডাটা টাইপস গুলো অলরেডি দেখে আসছি, ইন্টিজার, শর্ট, বাইট, ফ্লোট, লং, ডাবল, ক্যারেক্টার, বুল, এই যত ধরনের ডাটা টাইপ গুলো আমরা দেখে আসছিলাম, এইগুলোকে আমরা একত্রে বলি হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপস বা সিস্টেম ডিফাইন্ড ডাটা টাইপ। আর এটার সাপেক্ষে আরেক ধরনের ডাটা টাইপ হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে পাই, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, মানে ইউজার যেই ডাটা টাইপটাকে ডিফাইন করে, ঠিক আছে। এবং আমরা অলরেডি বেশ কিছু এক্সাম্পল দেখে আসছি কিভাবে হচ্ছে ইউজার একটা ডাটা টাইপকে ডিফাইন করতে পারে এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যেমন স্ট্রিং, আমরা একটু আগে আলোচনা করতেছিলাম, স্ট্রিং একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, যদিও আমরা এখানে এটাকে ব্যবহার করে আসছি অ্যাজ এ সিস্টেম ডিফাইন্ড ডাটা টাইপ, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম ডিফাইন্ড ডাটা টাইপ না। এরকম একটা ক্লাস, স্ট্রিং টাইপের একটা ক্লাস আমাদের জাভার ক্লাস লাইব্রেরিতে অ্যাড করে দেওয়া হয়েছে যাতে করে আমরা ওটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপাররা এই ক্লাসটা লিখে দিয়েছে আমাদের ব্যবহারের সুবিধার্থে। সো সেই দিক থেকে এটা কিন্তু একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। সো স্ট্রিং S1 যেভাবে হচ্ছে আমরা ইন্টিজার বা ক্যারেক্টার S1 যেভাবে আমি তৈরি করি, এরকম একই রকম ভাবে স্ট্রিং S1 কে আমরা ব্যবহার করতেছি। সো সিনট্যাক্স থেকেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা ডাটা টাইপের মতো কাজ করে। ওকে, সো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে, ক্লাসকে বলা হয় ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, এবং আমরা ব্যবহারও করি একই রকম পারপাসে, ঠিক আছে। বাট এখানে আরো কিছু বৈশিষ্ট্য চলে আসে, দেখা যায় যে সেই বৈশিষ্ট্যগুলোর সাপেক্ষে ক্লাস দিয়ে আমরা আরো অনেক বেশি ধরনের কাজ করতে পারি বা বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। এখন চলে আসি এই যে ক্লাসের বৈশিষ্ট্যগুলো কি কি বা ফিচারগুলো কি কি। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ক্লাস, সেই ক্লাসের তিনটা মেজর বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। One is encapsulation, second is polymorphism, third one is inheritance. সো এই প্রত্যেকটা জিনিসকে আমরা যখন এনকাউন্টার করব তখন ইন ডিটেল আলোচনা করব। যেমন আমরা এখন শুরু করব হচ্ছে এনক্যাপসুলেশন দিয়ে, ঠিক আছে। সো এনক্যাপসুলেশনের এক্সাম্পলটা এর আগেও আমি বলেছি যে এনক্যাপসুলেশন যখনই আসবে তখনই চিন্তা করব হচ্ছে আমাদের যে ফার্মেসিতে আমরা যে ক্যাপসুল দেখি, ঠিক আছে। ক্যাপসুল কি? ক্যাপসুলের বাইরে একটা শক্ত আবরণ থাকে, ভিতরে হচ্ছে অ্যাকচুয়াল ওষুধটা থাকে। সো অ্যাকচুয়াল ওষুধটার বাইরে এই যে একটা হার্ড একটা শিল্ড আমরা দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের অ্যাকচুয়াল যে মেডিসিনটা আছে সেটা যাতে প্রোটেক্টেড থাকে, ঠিক আছে। সেটার জন্য হচ্ছে আমাদের বাইরের আবরণটা দেয়া। ঠিক সিমিলারলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমাদের যে ডাটা আছে, ডাটা মানে হচ্ছে আমরা যখন ভেরিয়েবলের কথা বলছি, ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি স্টোর করি? ডাটা স্টোর করি বা ডাটার ভ্যালু স্টোর করি। ওকে, সো একই রকম ভাবে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর যে ক্লাস থেকে আমরা তৈরি করার চেষ্টা করি হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। সেই অবজেক্টের মধ্যে থাকে হচ্ছে আমাদের ভ্যালু গুলো, ঠিক
আছে, এবং তার সাথে হচ্ছে আমরা দেখব ইন ডিটেলস যখন দেখব সেখানে হচ্ছে যে ফাংশন গুলো থাকে, সেই ফাংশন গুলো অ্যাকচুয়ালি কোনো ধরনের ডাটা কিন্তু সেখানে থাকে না, ডাটা থাকে হচ্ছে ভেরিয়েবল গুলোর মধ্যে। ঠিক আছে, সো অবজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যখন স্টোর করি ভেরিয়েবল মেমোরির সাপেক্ষে যখন আমরা চিন্তা করব তখন আমরা আসলে অবজেক্ট গুলোর যে ডাটা সেটাকে আসলে স্টোর করার চেষ্টা করি, বা অবজেক্ট গুলোর মধ্যে থাকে হচ্ছে ডাটা। ঠিক আছে, এবং সেগুলোর মধ্যে বিভিন্ন প্রসেসিং করার জন্য কিছু মেথড। ওকে, সো এই যে ডাটার কথা বলছি, এই ডাটাটা যাতে বাইরের কেউ অ্যাক্সেস করতে না পারে, বা এই ডাটাটাকে প্রোটেক্ট করার জন্য হচ্ছে আমরা একটা বাইরে একটা শিল্ড দেওয়ার চেষ্টা করি, বা বাইরে একটা আবরণ দেওয়ার চেষ্টা করি, যেই মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে এনক্যাপসুলেশন। ওকে, সো এই ডাটাটার প্রোটেকশনের জন্য আমার ব্যবহৃত হচ্ছে এনক্যাপসুলেশন মেকানিজমটা। আর এই প্রোটেকশনটা আমরা কিভাবে দিতে পারি, প্রোটেকশনটা দেওয়ার মেইন ওয়েটা হচ্ছে যে আমরা বাইরে থেকে সরাসরি আমার ডাটাটাকে আমি অ্যাক্সেস করতে দেব না। এই ডাটাটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে এটার জন্য আমার একটা ইন্টারফেস থাকবে বা একটা মিডিয়াম থাকবে, যে মিডিয়ামের মধ্যে দিয়ে হচ্ছে আমার ডাটাটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, এবং বাইরের কেউ যদি অ্যাক্সেস করতে চায় তারা প্রপার অথেন্টিকেশন মেকানিজম এর মাধ্যমে ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে। মানে উল্টাভাবে, মানে সহজ কথায় বললে, তাদেরকে যদি আমি অ্যাক্সেসিবিলিটি যদি দেই তাহলেই কেবলমাত্র তারা আমার ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে। যদি অ্যাক্সেসিবিলিটি যদি না দেই তাহলে সেই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে না। এবং এটার সাপেক্ষে বিভিন্ন ধরনের অ্যাক্সেসিবিলিটি মেকানিজম আছে যেটা আমরা দেখব। সো এই যে ক্লাসের কথা বলতেছি, এতক্ষণ পর্যন্ত আমরা এইগুলো মোটামুটি দেখে আসছি। ঠিক আছে, যে ভ্যারিয়েবল ইনপুট কিভাবে নেয়, আউটপুট কিভাবে নেয়, অ্যাসাইনমেন্ট। এখন মূলত হচ্ছে এই যে ক্লাস, ঠিক আছে, সেটা কি এবং সেটা কিভাবে কাজ করে। এবং আরেকটা কথা, জাভার ক্লাসের ক্ষেত্রে বা ইন জেনারেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাসের ক্ষেত্রে বা অবজেক্টের ক্ষেত্রে আমরা যে কথাটা বলতে পারি, অবজেক্ট গুলো আসলে কি রিপ্রেজেন্ট করে। অবজেক্ট গুলো রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্টিটি গুলো। ঠিক আছে, ফিজিক্যালি যা কিছু দেখেন, ঠিক আছে, প্রত্যেকটি হচ্ছে এক একটা অবজেক্ট। এখন আপনি চিন্তা করতে পারেন যে আপনার সামনে কি আছে। ফর এক্সাম্পল, আমি এখন একটা ল্যাপটপ ব্যবহার করতেছি, সো ইটস অ্যান অবজেক্ট। ঠিক আছে, আপনি হচ্ছে হয়তো একটা খাতা বা একটা কলম নিয়েছেন নোট করার জন্য, সো ইটস অ্যান অবজেক্ট। সো রিয়েল ওয়ার্ল্ড যত ধরনের এন্টিটি আমরা পাবো প্রত্যেকটাই হচ্ছে এক একটা অবজেক্ট। ঠিক আছে, এবং এটাকে হচ্ছে আমি ব্যবহার করছি, এটাকে যখন একটা জেনেরিক ফর্মে যদি আমি দেখি, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে, সো ইন জেনারেল আমি যেটা বললাম, যে প্রথম যে এক্সাম্পলটা বললাম ল্যাপটপ, ল্যাপটপটা হচ্ছে একটা ক্লাস। যদি আমি কনসিডার করি তাহলে আমার কাছে যে ল্যাপটপটা আছে, ফর এক্সাম্পল আসুস ব্র্যান্ডের, তার কিছু কনফিগারেশন আছে, সে একটা অপারেটিং সিস্টেম মেনটেন করতেছে, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে আমার ল্যাপটপটা। একই রকম ভাবে আপনি যদি বাসা থেকে যদি একটা ল্যাপটপ দিয়ে যদি কানেক্ট হয়ে থাকেন, আপনার ল্যাপটপটা কিন্তু আরেকটা অবজেক্ট, যেখানে হয়তো আপনার এখানে একটা ডিফারেন্ট অপারেটিং সিস্টেম রান করতেছে, আপনার এখানে ডিফারেন্ট কনফিগারেশন নিয়ে আপনার ল্যাপটপটা তৈরি হয়েছে। ঠিক আছে, সো আপনার এটা আরেকটা ডিফারেন্ট এন্টিটি, আরেকটা অবজেক্ট। বাট ইন জেনারেল আপনারটাও একটা ল্যাপটপ, আমারটাও একটা ল্যাপটপ। ঠিক আছে, সো ইন জেনারেল যদি আমি বলার চেষ্টা করি, আমাদের এই যে ল্যাপটপ গুলোকে ইন জেনারেল যদি বলি, তাহলে ল্যাপটপ হচ্ছে একটা ক্লাস। সেখান থেকে আপনারটা একটা অবজেক্ট, আমারটা একটা অবজেক্ট। ঠিক আছে, সিমিলারলি ফর এক্সাম্পল এখানে আরো 10 জন বা 20 জন এখানে কানেক্টেড হয়েছেন, সো হয়তো ম্যাক্স ধরে নিচ্ছি সবাই হচ্ছে মোবাইল দিয়ে কানেক্টেড। ইন জেনারেল মোবাইল হচ্ছে আমার একটা ক্লাস। আর সেখান থেকে যখন আপনার পার্টিকুলার মোবাইলটা বলবো, সেটা একটা পার্টিকুলার স্পেসিফিকেশন নিয়ে তৈরি, সেটা হচ্ছে একটা স্পেসিফিক অবজেক্ট, সেটা স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, সেগুলো দেখা যাবে। অন্য একটা মোবাইল থেকে কিছু বৈশিষ্ট্য আছে প্রত্যেকেরই কমন, মোবাইলের যে বৈশিষ্ট্যগুলো, যে সেখান থেকে হচ্ছে কথা বলার একটা মেকানিজম আছে, একটা স্পিকার আছে, একটা মাইক্রোফোন আছে যেটা দিয়ে কথাটা রেকর্ড হয়, একটা স্পিকার আছে যেটা দিয়ে হচ্ছে আপনি অন্য কি বলতেছে সেটা শুনতে পারেন, নেটওয়ার্ক একটা ইন্টারফেস আছে যেটা দিয়ে সে হচ্ছে এই কোন একটা পার্টিকুলার মোবাইল অপারেটরের সাথে কানেক্টেড হয়। এরকম ভাবে বেসিক কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে প্রত্যেকটা মোবাইলের সাথে কমন। আবার দেখা যাচ্ছে আপনার মোবাইলের মধ্যে একটা স্পেসিফিক ফিচার আছে যেটা অন্য একটা মোবাইলের মধ্যে নেই। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি
যদিও এখন সবার মোবাইলই হচ্ছে স্মার্টফোন, বাট ধরে নিচ্ছি কেউ হয়তো একটা কমন যে বাটন ফোন আছে সেটা নিয়ে কানেক্টেড হয়েছে। সো সেটার সাপেক্ষে প্রত্যেকটা ফিচার কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে প্রত্যেকটা জিনিস ইন রিয়েল ওয়ার্ল্ড আমরা যা কিছু দেখছি বলতেছি, প্রত্যেকটাকে আমি যদি চিন্তা করি, প্রত্যেকটাকে আমরা চিন্তা করতে পারি হচ্ছে একটা অবজেক্ট হিসেবে, এবং সেটার সাপেক্ষে তার যদি একটা জেনেরিক ফর্ম যদি আমি বের করে নিয়ে আসতে পারি, তাহলে সেটাকে আমি চিন্তা করতে পারি হচ্ছে একটা ক্লাস হিসেবে, ঠিক আছে? বা যা কিছুই চিন্তা করতেছি অবজেক্ট হিসেবে, তার অবশ্যই একটা জেনেরিক ফর্ম আসবে বা জেনেরিক ফর্ম থাকবেই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যদি বলি যে অবজেক্ট, ঠিক আছে, যে অবজেক্টটা আমরা বলতেছি ক্লাসের সাপেক্ষে তার স্পেসিফিক এন্টিটিটা, ঠিক আছে? সো এই ক্লাসগুলোকে আমরা ব্যবহার করতেছি মূলত ক্রিয়েট এন্ড ম্যানিপুলেট অবজেক্ট, যাদের মধ্যে থাকবে হচ্ছে উইথ অ্যাট্রিবিউট এন্ড মেথডস, ঠিক আছে? সো ক্রিয়েট এন্ড ম্যানিপুলেট অবজেক্টস উইথ অ্যাট্রিবিউটস এন্ড মেথড দ্যাট দ্য প্রোগ্রামার ক্যান স্পেসিফাই। আচ্ছা, কোন একটা পার্টিকুলার অবজেক্ট আমি যদি তৈরি করি, সেই অবজেক্টের মধ্যে থাকবে হচ্ছে কি কিছু অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট মানেই হচ্ছে ডাটা, ঠিক আছে? এই অ্যাট্রিবিউট মানেই হচ্ছে ভ্যালু, ঠিক আছে, বা সিম্পলি ভ্যারিয়েবলস। সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে হচ্ছে আমি ডাটা বা ভ্যালু রাখার চেষ্টা করি, যেটা হচ্ছে এই অবজেক্টের কিছু পার্টিকুলার অ্যাট্রিবিউটকে আসলে ডিফাইন করে, ওকে? আর তার সাথে থাকে হচ্ছে কিছু মেথড, যেগুলো দিয়ে হচ্ছে ওই অ্যাট্রিবিউট গুলোকে আমরা বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করতে পারি বা বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারি, ওকে? এবং এগুলার জন্য জেনারিক যে মেকানিজম সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লাস, ওকে? সো ক্লাস হচ্ছে সেই মেকানিজমটা যেটা দিয়ে হচ্ছে আমি অবজেক্ট তৈরি করতে পারি। অবজেক্ট গুলো থাকবে হচ্ছে কিছু অ্যাট্রিবিউট এবং কিছু মেথড, যেগুলো দিয়ে হচ্ছে আমরা ওই অ্যাট্রিবিউট গুলোর উপরে বিভিন্ন ধরনের প্রসেসিং করতে পারি বা ম্যানিপুলেশন করতে পারি এই মেথড গুলোর মাধ্যমে, ওকে? সো এখন এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই যে ক্লাস বা অবজেক্ট যেটা বলছি, এটার মেইন বেনিফিটটা আসলে কি? সো এটা সিঙ্গেল ওয়ার্ডে মেইন বেনিফিটটা হচ্ছে that an information type is designed and implemented once, আচ্ছা? সো এটাকে আমরা একবারই তৈরি করতেছি বা ডিজাইন করতেছি, একবার ডিজাইন করে যখন ইমপ্লিমেন্ট করতেছি, এটাকে আমি যখন খুশি যতবার খুশি রিইউজ করতে পারবো, okay? So reuse as needed and no need for reanalysis or rejustification of the representation. সো ক্লাসটা যখন আমি একবার তৈরি করে ফেললাম, সেখান থেকে আমি যত খুশি অবজেক্ট তৈরি করতে পারবো, এবং যত ধরনের প্রসেসিং প্রয়োজন সেটার মধ্যে যদি আমার ওই মেথডগুলো যদি থেকে থাকে, তাহলে সেগুলোর উপর আমার যত খুশি অবজেক্ট তৈরি করে তাদের মধ্যেকার ইন্ডিভিজুয়াল প্রসেসিং গুলো আমি করতে পারবো। সেটার জন্য আমার নতুন করে আর ক্লাসটাকে ডিফাইন করার কোনো প্রয়োজন হবে না। সো নন ক্লাস বলতে আমরা এতক্ষণ পর্যন্ত বা সোফার যা ডিসকাশন করেছি সেখানে আমরা কি কি ক্লাস দেখে আসছি, যেটা শুরুতেই বললাম যে আমরা স্ট্রিং ক্লাসের এক্সাম্পলের কথা বললাম। স্ট্রিং ক্লাসটা অলরেডি আমরা দেখে আসছি বা ব্যবহার করে আসছি। দেন স্ক্যানার ক্লাসটা ব্যবহার করে আসছি যখন আমরা ইনপুট নেওয়ার কাজটা করেছি। স্ক্যানার ক্লাসটা দিয়ে আমরা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করেছি। সিস্টেম ক্লাসটাকে ব্যবহার করছি। সিস্টেম ক্লাসটা অ্যাকচুয়ালি ইনপুট নেয়া, আউটপুট দেয়া, সকল ক্ষেত্রে আমাদের সিস্টেম ক্লাসটা ব্যবহার করতে হয়েছে। সেই প্রত্যেকটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড ক্লাস, ঠিক আছে, যেগুলো কোনো একটা পার্টিকুলার মেথড আমরা ব্যবহার করেছিলাম, ঠিক আছে? সরাসরি যেমন স্ট্রিং ক্লাসটার আমরা যদিও সবগুলা মেথড আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেমন একটু আগে যেটা ডিসকাস করতেছিলাম একজনের সাথে, যে সাবস্ট্রিং, আচ্ছা, ফর এক্সাম্পল সাবস্ট্রিং একটা মেথড আছে। সাবস্ট্রিং মেথডটার কাজ হচ্ছে যে দুইটা স্ট্রিং যদি দেওয়া হয় প্যারামিটার হিসেবে, তাহলে একটা অন্যটার সাবস্ট্রিং কিনা সে আমাকে রিটার্ন করে দেবে, ওকে? তারপর এর আগে ম্যাথ ক্লাসের কথা বলেছিলাম, ওকে? সো ম্যাথও একটা ক্লাস আমরা অলরেডি দেখে আসছি। সো এরকম ভাবে ম্যাথ ক্লাসের মধ্যে এরকম প্রচুর মেথড আছে, যেমন সাইন ফাংশন বা ট্রিগোনোমেট্রিক যে সাইন ফাংশন আছে সেটা আমরা ব্যবহার করছি, কোসাইন ফাংশনকে ব্যবহার করে আসছি। তারপরে স্কোয়ার রুট বের করার জন্য মেথড অলরেডি সিস্টেম ডিফাইন করা আছে।
তারপরে স্কোয়ার বের করার জন্য মেথড অলরেডি ডিফাইন করা আছে, জাস্ট এগুলোকে কল করলেই প্যারামিটার গুলো যদি আমরা পাস করে দিই সেগুলোর কিন্তু ফাংশনালিটি আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা একটা ক্লাস যদি ডিফাইন করি সেটাকে আমরা যত খুশি রিইউজ করতে পারবো তার পার্টিকুলার অবজেক্ট গুলোকে। ওকে, সো আমরা আজকে একটা নতুন করে একটা ক্লাস লেখার চেষ্টা করব, যেটার মাধ্যমে হচ্ছে এরকম আরো কিছু এক্সাম্পল বা বৈশিষ্ট্য দেখার চেষ্টা করব যে ক্লাসের কি কি বৈশিষ্ট্য বা ক্লাস নিয়ে কিভাবে কাজ করা যায়, ম্যানিপুলেশন কিভাবে আমরা করতে পারি, কিভাবে একটা ক্লাসকে ডিফাইন করতে পারি। সো কার ক্লাস যখনই আমি চিন্তা করব, কার ক্লাসের মধ্যে আমার কি কি বৈশিষ্ট্য মাথায় আসে। সো যখন আমরা নতুন একটা কার ক্লাস তৈরি করব, সো আমাদের প্রথমে মাথায় নিতে হবে what properties does a car have in the real world। একটা কারের কি কি বৈশিষ্ট্য আসলে আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখতে পাই। যেমন একটা কালার তার থাকতে পারে, গাড়ির অবশ্যই একটা কালার থাকবে, বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম কালার, রাইট? সো আমরা সিম্পল চিন্তা করব, কমপ্লেক্স ইয়েতে যাব না, অথবা সিম্পল একটা কার ক্লাস লিখে সেখান থেকে প্রয়োজনে আরো বিভিন্ন কিছু তার প্রপার্টি আমরা ডিফাইন করতে পারি, বিভিন্ন মেথড তার জন্য ডিফাইন করতে পারবো। বাট খুব সিম্পল ভাবে আমরা চিন্তা করি যে একটা কারের জন্য কি থাকবে, একটা কালার অবশ্যই তার থাকবে, তার একটা পজিশন থাকবে, তার একটা কোঅর্ডিনেট থাকবে, সে কতটুকু জায়গা নিচ্ছে, ঠিক আছে? সো যখনই কোন একটা গাড়িকে আমি স্টপ করবো, কোন একটা জায়গায় যখন রাখবো, তার একটা পজিশন অবশ্যই থাকবে, তার একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট অনুযায়ী তার একটা পজিশন থাকবে, রাইট? তার একটা অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক থাকবে এবং সেখানে হয়তো একটা সার্টেন অ্যামাউন্টের ফুয়েল থাকতে পারে। ওকে, সো গাড়ি যদি চলতে হয় তাহলে তার অবশ্যই ট্যাঙ্কের মধ্যে ফুয়েল থাকতে হবে। সো এই হচ্ছে খুব সিম্পল কিছু জিনিসপত্র যেটা এই মুহূর্তে আমি গাড়ি নিয়ে চিন্তা করতে পারি, আর অনেক কিছু নিয়ে চিন্তা করা যেতে পারে, বাট জাস্ট ফর অ্যান এক্সাম্পল এই তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন চিন্তা করছি। এই গাড়িটা একটা কালার থাকতে হবে, সে যখনই কোনো একটা ইয়েতে আসবে তার অবশ্যই একটা পজিশন থাকবে, এবং তার মুভমেন্টের জন্য বা গাড়ি চলার জন্য অবশ্যই তার ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল থাকতে হবে। আমরা এই প্রপার্টি গুলো হচ্ছে আমাদের কার ক্লাসের মধ্যে ইনকর্পোরেট করতে চাচ্ছি বা এই বৈশিষ্ট্যগুলো ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। এই যে কার ক্লাসের কথা বললাম, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই বৈশিষ্ট্যগুলোর সাপেক্ষে আমার এই মুহূর্তে কার ক্লাসটা দেখতে হচ্ছে এরকম। সো কার ক্লাসটাকে তাহলে একটা ক্লাস কিভাবে লিখতে পারি, আগের মতোই ক্লাস কিওয়ার্ডটা আমার লাগবে। ক্লাস কিওয়ার্ডটা আমার লাগবে, তারপর হচ্ছে ক্লাসের নাম, ঠিক আছে? সো ক্লাস কিওয়ার্ডটা দেন ক্লাসের নাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সো সেকেন্ড ব্র্যাকেট বলতে বোঝাচ্ছে যে এই ক্লাসটার কত থেকে মানে কোথা থেকে তার ডেফিনিশন শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ। সো এই ব্লকটার মধ্যে হচ্ছে আমার ক্লাস কার ক্লাসের সকল ডেফিনিশন থাকবে, ঠিক আছে? সো এখন চলে আসি তার যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, যেমন হচ্ছে কালার। সো তার একটা কালার অবশ্যই থাকবে। সো যদিও এখানে সরাসরি আমরা কালার এই ইয়েটা ব্যবহার করছি, যেটা দিয়ে আসলে আমরা বোঝানোর চেষ্টা করতেছি কালার নামক একটা ক্লাস ডিফাইন করা আছে, বা সিস্টেমের মধ্যে কালার নামক একটা ক্লাস আছে যেটা আসলে নির্ধারণ করে কোন একটা পার্টিকুলার কালার কি। তো সেই অনুযায়ী ঠিক যেভাবে হচ্ছে আমরা এই যে ইন্টিজার, যেমন এক্স পজিশন ওয়াই পজিশন, দুইটা ভেরিয়েবল আমার লাগবে যদি তার পজিশনটাকে যদি আমি নির্ধারণ করতে চাই। তো সেই অনুযায়ী আমার দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে এক্স পজিশন, একটা হচ্ছে ওয়াই পজিশন। আর লাস্টে যেটা বলেছিলাম যে তার কতটুকু ফুয়েল। হ্যালো স্যার, হ্যালো কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার, ওই প্রাইভেটের মধ্যে যে দুইটা কালার, স্যার প্রথম কালারটাকে স্যার একটা টাইপ। হ্যাঁ, সেটাই বলার চেষ্টা করেছি। প্রথমটা যে ক্যাপিটাল সি দিয়ে, এটা হচ্ছে একটা টাইপ, যেটা বললাম যে এটা ইটসেলফ একটা কালার ক্লাস থেকে আসছে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি আমার কালার নামক একটা ক্লাস আছে, যেটা হচ্ছে আমাদেরকে আউটপুট দেয় কোন কালারটা আমি নিচ্ছি, বা একটা কালারের অবজেক্ট তৈরি করার জন্য, বা একটা কালার ক্লাসের অবজেক্ট আমি যখন তৈরি করব সেটা একটা নির্দিষ্ট কালারকে
আমাকে রিটার্ন করবে। ওকে, সো এই সেন্সে আমি হচ্ছে কালারের একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে। এটাই বলার চেষ্টা করলাম যে যেইভাবে হচ্ছে আমি এই এক্স পজিশন নামক একটা ইন্টিজার ভেরিয়েবলকে এখানে ডিফাইন করলাম, একই রকম ভাবে আমি একটা কালার ক্লাসের অবজেক্ট এখানে ক্রিয়েট করার চেষ্টা করলাম, বা কালার টাইপের একটা ক্লাসের একটা অবজেক্ট এখানে নিয়ে আসছি কালার বৈশিষ্ট্যটা রাখার জন্য। আর লাস্টে যেটা বলেছিলাম ফুয়েল ইনফরমেশনটা রাখার জন্য ফুয়েল একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আর প্রত্যেকটার জন্য শুরুতে দেখেন একটা কিওয়ার্ড এখানে ব্যবহৃত হচ্ছে প্রাইভেট। সো যদিও আমরা সি প্লাস প্লাস এর মধ্যে আলোচনা করে আসছি বা এটা আমাদের পরিচিত, সো এইটা মূলত হচ্ছে যে একটু আগে বলেছিলাম এনক্যাপসুলেশনের কথা। তো সেই এনক্যাপসুলেশন প্রপার্টিটা আসলে নির্ধারণ করছে এই প্রাইভেট কিওয়ার্ডটা। এই প্রাইভেট কিওয়ার্ডটা কিভাবে এনক্যাপসুলেট করছে আমাদের এই ভেরিয়েবলগুলোকে, এই প্রাইভেট কিওয়ার্ড দ্বারা নির্ধারিত হচ্ছে যে এই ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই এই ভেরিয়েবলগুলোকে সরাসরি ব্যবহার করা যাবে। এই ক্লাসের মধ্যে যে সমস্ত ফাংশন বা মেথড ডিফাইন হবে তারাই শুধুমাত্র কেবলমাত্র এই ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতে পারবে। এই ক্লাসের বাইরে এই যে ডেফিনেশন এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এর বাইরে কেউ এই প্রাইভেট ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতে পারবে না। তার মানে হচ্ছে কোনো ভেরিয়েবল যদি আমরা প্রাইভেট হিসেবে যদি ডিক্লেয়ার করি তাহলে তার ভিজিবিলিটিটা বা তার অ্যাক্সেসিবিলিটি হচ্ছে শুধুমাত্র ওই ক্লাসের অভ্যন্তরে, ওই ক্লাসের বাইরে তাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। সো এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে আর, বা বুঝতে আর কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? না স্যার। সো আই গেস নো। সো থাকলে সাথে সাথে কোয়েশ্চেন করব, কোনো অসুবিধা নেই, আমরা সাথে সাথে সেগুলো ডিসকাস করে তারপরে ফরওয়ার্ড করব, একদম লাস্ট পর্যন্ত অপেক্ষা করার কোনো কারণ নেই। ওকে, সো ফার আমাদের যে ডেফিনিশন আসছে বা যে ইনফরমেশন আমরা পেলাম তার সাপেক্ষে আমাদের ক্লাস কাজটা আমরা এরকম ভাবে তৈরি করতে পারলাম। আচ্ছা, এখন চলে আসি যদি আমরা এটা যদি আচ্ছা এগুলোকে আমরা যেটা বলি যে এগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লাসের যে ভেরিয়েবল গুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো যে কোনো সময় আমরা যদি ইনস্ট্যান্স ভেরিয়েবলের কথা যদি বলি, ইনস্ট্যান্স হচ্ছে একটা অবজেক্ট। ওকে, অবজেক্টের অন্য নামই হচ্ছে ইনস্ট্যান্স, এটা মনে রাখবো। সো যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি তাহলে বোঝাবে সেই অবজেক্টের যে ভেরিয়েবল গুলো আছে, মানে আলটিমেটলি আমার ক্লাসের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে বোঝাবে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে। তো এইটার সাপেক্ষে আমাদের এটাকে বলা হয় হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম। ঠিক আছে, একটা ক্লাসের সাপেক্ষে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি, ঠিক আছে, সেই অবজেক্টের মধ্যে কি কি প্রপার্টি থাকবে। ঠিক আছে, সো এই কার ক্লাসটা আমি যদি তার ইউএমএল ডায়াগ্রামটা যদি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে দেখতে এরকম, এবং এইখানে দুইটা সেগমেন্ট থাকবে, একটা হচ্ছে তার অ্যাট্রিবিউট গুলো নিয়ে আর একটা হচ্ছে তার মেথড গুলো নিয়ে। যেখানে অ্যাট্রিবিউট গুলো থাকবে হচ্ছে একটা হাইপেন দিয়ে বা মাইনাস দিয়ে, প্রত্যেকটা ভেরিয়েবলকে আমি এখানে সিগনিফাই করব আর কি, ঠিক আছে, বা ডিটারমাইন করব যে তাদের আগে যদি একটা মাইনাস চিহ্ন বা হাইপেন যদি থাকে তাহলে তার মানে হচ্ছে এটা আসলে একটা ভেরিয়েবলকে নির্দেশ করছে। একই রকম ভাবে তার ফাংশন বা মেথড গুলাকে আরেকটা সেগমেন্টে রাখার চেষ্টা করব, যেগুলো দিয়ে আমি ডিফাইন করব হচ্ছে প্লাস সিম্বল দিয়ে, এবং সেখান থেকে আমরা যদি প্লাস সিম্বল যদি দেখি তাহলে বুঝবো যে এটা আসলে হচ্ছে ওই ক্লাসের বা ওই অবজেক্টের একটা মেম্বার মেথড। ওকে, সো এখন চলে আসি যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো এবং তার সাপেক্ষে তার অ্যাট্রিবিউট গুলো কিভাবে কাজ করে। প্রথম যে বৈশিষ্ট্যটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিফল্ট ইনিশিয়ালাইজেশন। আমরা অলরেডি এটা আলোচনা করেছি যে জাভার ক্ষেত্রে কোনো ভেরিয়েবলকেই উইদাউট ইনিশিয়ালাইজেশন ব্যবহার করা যায় না। আমরা ডাটা টাইপ যখন আলোচনা করতেছিলাম, বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর যখন আলোচনা করতেছিলাম তখনও সেটা আমরা বলেছি এবং আমরা দেখেছিলাম যে সেটা সাপেক্ষে আসলে কিভাবে অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হয়।
সো এটা আবারও রিকল করছি যে জাভার ক্ষেত্রে কোনো ভেরিয়েবল উইদাউট ইনিশিয়ালাইজেশন আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? সো ইফ দ্য ভেরিয়েবল ইজ উইদিন এ মেথড, জাভা ডাজ নট ইনিশিয়ালাইজ ইট, ঠিক আছে? So if the variable is within a class, Java initializes it as follows. মানে হচ্ছে কোনো একটা মেথডের মধ্যে যদি কোনো ভেরিয়েবল থাকে তাহলে জাভা কোনো ধরনের অটোমেটিক ইনিশিয়ালাইজেশন করবে না, কিন্তু জাভার যে সমস্ত ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো আছে, ঠিক আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো যেগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে জাভা অটোমেটিক ইনিশিয়ালাইজেশন করে। এবং সেই অটোমেটিক ইনিশিয়ালাইজেশনটা কিভাবে করে? অটোমেটিক ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে নিউমেরিক যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো হচ্ছে 0 দ্বারা ইনিশিয়ালাইজেশন হবে। নিউমেরিক ভেরিয়েবল বলতে বোঝানো হচ্ছে ইন্টিজার, বাইট, শর্ট, ইন্ট এইগুলো, ওকে? এবং এট দ্য সেম টাইম যেগুলো হচ্ছে রিয়েল ভ্যালু যেগুলো বা ফ্লোটিং পয়েন্ট যেগুলো ভ্যালু আছে যেমন ফ্লোট, ডাবল, সেগুলো ইনিশিয়ালাইজেশন হবে 0.0 দ্বারা, ওকে? এই জন্য বলা হচ্ছে নিউমেরিক ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনিশিয়ালাইজ টু 0, দেন লজিক্যাল ইনস্ট্যান্স ভেরিয়েবল ইনিশিয়ালাইজ টু ফলস। সো যেগুলো হচ্ছে লজিক্যাল ভ্যালু কন্টেইন করে, বুলিয়ান ভ্যালু, ঠিক আছে? আমরা জানি লজিক্যাল ভেরিয়েবল গুলো হচ্ছে আলটিমেট আউটপুট থাকে হচ্ছে আইদার ট্রু বা ফলস, ঠিক আছে? তো সেই জন্য তাদের ইনিশিয়ালাইজেশনটা হয় হচ্ছে ফলস ভ্যালু দিয়ে। আর যদি কোনো অবজেক্ট যদি হয়ে থাকে, ঠিক আছে, যেমন একটু আগে কালার, রাইট? একটু আগে কালার একটা ভেরিয়েবল আমরা এখানে ব্যবহার করেছি ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে, খেয়াল করবে, ঠিক আছে? কালার ভেরিয়েবলটা ব্যবহার করেছি হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে। তাহলে তার জন্য বলা হচ্ছে যদি অবজেক্ট ইনস্ট্যান্স যদি হয়ে থাকে, যেমন এখানে কালার হচ্ছে একটা অবজেক্ট, সো অবজেক্ট ইনস্ট্যান্স যদি হয়ে থাকে তার ইনিশিয়ালাইজেশনটা হবে নাল ভ্যালু দিয়ে। সো কোন ভেরিয়েবলটা কি ধরনের ইনিশিয়ালাইজেশন ব্যবহার করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো। এবং যদি ক্লাস ভেরিয়েবল যদি হয় তাহলে তার অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে। যদি মেথডের মধ্যে যদি কোনো ভেরিয়েবল থেকে থাকে তাহলে তার কিন্তু কোনো অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে না, ওকে? সো এইটার সাপেক্ষেই এই জিনিসটা আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছি। কালার যেহেতু হচ্ছে একটা ক্লাস ভেরিয়েবল, সো তার ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে নাল ভ্যালু দিয়ে। আর যে তিনটা ভেরিয়েবল ছিল সেগুলো ছিল হচ্ছে প্রিমিটিভ টাইপসের বা ইন্টিজার টাইপসের, তাদের ভ্যালু ইনিশিয়ালাইজেশন হচ্ছে 0 দ্বারা। এখন চলে আসি, কালার এখানে একটা অবজেক্ট না? কালার এখানে একটা অবজেক্ট, হ্যাঁ, এবং এই জন্যই দেখেন এই যে নাল দ্বারা ইনিশিয়ালাইজেশন হয়েছে, ঠিক আছে? এই যে আমরা যেটা বললাম যে অবজেক্ট ইনস্ট্যান্স ভেরিয়েবলস ইনিশিয়ালাইজ টু নাল, সেটা সাপেক্ষেই তার ভ্যালুটা ইনিশিয়ালাইজেশন হয়েছে নাল দিয়ে এখানটাতে, ঠিক আছে? সো এখন চলে আসি কারের বিহেভিয়ার বা কার আসলে কি কি কাজ করতে পারবে, তার সেই বিহেভিয়ারাল মেকানিজম গুলো আমরা এখন একটু দেখাতে যাচ্ছি। মানে কার দিয়ে আমি কি কি কাজ করতে পারবো সেই জিনিসগুলো যদি আমরা ডিফাইন করতে চাই, আবার একই রকম ভাবে সবগুলো তো আসলে আলোচনা নিয়ে আসবো না, আমরা যে চিন্তা করি হোয়াট এ কার ক্যান ডু, বা উল্টাভাবে বললে হোয়াট ক্যান ইউ ডু টু এ কার। ফার্স্ট অফ অল যে এটাকে আমি মুভ করতে পারি, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। মুভ করা মানে হচ্ছে তার পজিশনটা চেঞ্জ হওয়া। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে চেঞ্জ ইটস এক্স এন্ড ওয়াই পজিশন। সো কার যদি মুভ করে তার এক্স এবং ওয়াই পজিশন বা তার কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। সো মুভ করতে পারি আমরা কারকে, উই ক্যান চেঞ্জ ইটস কালার, আচ্ছা? কার আমি কালার আমি চেঞ্জ করতে পারি, ওকে? দেন ফিল ইট আপ উইথ ফুয়েল। সো যখনই আমি মুভ করব এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আমার ফুয়েল অ্যাকচুয়ালি কনজাম্পশন হবে। ফুয়েল কনজাম্পশন যদি হয় তাহলে আমাকে আবার এটা রিফুয়েলিং করতে হবে, ঠিক আছে, বা রিফিল করতে হবে, ওকে? সো আমি এখানে যদি এখানে ফুয়েল যদি কনজাম্পশন করি তাহলে এটাকে রিফিল করব। সো এই টাইপের কিছু সিম্পল কাজ আমি এখানে এই কার ক্লাসটার উপরে করতে পারি। সো আমরা হয়তো আরো অনেক কিছু করতে পারি যেগুলো নিয়ে আসলে অনেক চিন্তা করতে পারি বা চিন্তা ভাবনা করা যেতে পারে, বাট এখানে আমরা অন্যান্য বৈশিষ্ট্য নিয়ে
চিন্তা করছি না। সো এরকম একটা ক্লাস যদি আমরা ডিফাইন করি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে, এর আগে যে অ্যাট্রিবিউট গুলো চিন্তা ভাবনা করেছি সেই অ্যাট্রিবিউট গুলো নিয়ে, এই মেথড গুলো নিয়ে, তাহলে আর কি করা যেতে পারে, আমরা এরকম ভাবে বিভিন্ন মডেলের বিভিন্ন কালারের গাড়ি আমি তৈরি করতে পারি, মানে অবজেক্ট তৈরি করতে পারি। গাড়ি তৈরি করতে পারি বলতে এখানে বোঝানো হচ্ছে নতুন নতুন অবজেক্ট তৈরি করতে পারি, যেটা হচ্ছে একটা পার্টিকুলার ব্র্যান্ডের হবে, একটা নির্দিষ্ট কালার থাকবে, তার একটা পজিশন থাকবে। এরকম ভাবে আমি বিভিন্ন কারের অবজেক্ট তৈরি করতে পারি। সো কারের কন্ডিশন চেঞ্জ করতে পারি। তো বলা হচ্ছে ইচ অফ দিস বিহেভিয়ার্স উইল বি রিটেন অ্যাজ এ মেথড। তো এই যে ইয়েগুলোর কথা বললাম, বিহেভিয়ার গুলোর কথা বললাম, এই প্রত্যেকটা বিহেভিয়ারকে আমি অ্যাকচুয়ালি ডিফাইন করব হচ্ছে এক একটা মেথডের মাধ্যমে। সো অ্যাট্রিবিউট গুলো থাকবে হচ্ছে ভেরিয়েবল হিসেবে, আর তার বিহেভিয়ার গুলো থাকবে হচ্ছে মেথড হিসেবে। সো যদি যেটা বললাম, সো মেথড আকারে আমি কিভাবে লিখতে পারি সেটা আসতেছি। এখন যদি আমি নতুন একটা কারের যদি অবজেক্ট যদি তৈরি করতে চাই, বা নতুন একটা কার যদি তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সিম্পলি তার একটা অবজেক্ট আমি তৈরি করব। আর অবজেক্ট তৈরি করার জন্য আমার সিনট্যাক্সটা কি, এই সিনট্যাক্সটা এর আগে আমরা ব্যবহার করে আসছি যে কোন ক্লাসের। সো ফার্স্ট হচ্ছে ক্লাস নেম, কোন ক্লাসের আমি অবজেক্টটা তৈরি করতে চাচ্ছি সেই ক্লাসের নাম, তারপরে হচ্ছে তার অবজেক্টের নাম। সো কার ক্লাসের আমি অবজেক্ট তৈরি করতে চাচ্ছি, কার ক্লাসের নাম, আর যে অবজেক্টটা তৈরি করতে চাচ্ছি তার নামও আমি দিয়েছি কার, সো সেই অবজেক্টের নাম। দেন ইকুয়াল টু অপারেটর দিয়ে নিউ কিওয়ার্ড। সো যখনই আমি নতুন কোনো ধরনের অবজেক্ট তৈরি করতে চাবো বা নতুন ইনস্ট্যান্স তৈরি করতে চাইবো, জাভার ক্ষেত্রে আমার লাগবে হচ্ছে এই নিউ কিওয়ার্ড, ঠিক আছে। এন্ড দেন তার কনস্ট্রাক্টর মেথড, মানে যেটা দেখতে কার ক্লাসের মতোই বা ক্লাসের নাম অনুসারে সেম নাম, কিন্তু তার সাথে হচ্ছে একটা ফাংশন সিম্বল। আমরা জানি এটা হচ্ছে ফাংশন সিম্বল ফার্স্ট ব্র্যাকেট যেটা। সো বেসিক্যালি এইটা আসলে ডিফাইন করে একটা স্পেশাল মেথড, যেটা হয়তো আমরা পরে পাবো, কিন্তু আমরা অলরেডি এটা জানি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের স্পেশাল মেথড, যে মেথডটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রাক্টর মেথড। সো এইটা দিয়ে হচ্ছে আমরা কার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে পারবো। এখানে আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, দেখেন দুইটাই কার নাম, এটাই সিএআর, এটাও সিএআর, বাট দুইটা ডিফারেন্ট জিনিসকে তারা রিকগনাইজ করতেছে, ঠিক আছে। প্রথম যে কার এটা ক্যাপিটাল সি দিয়ে সিএআর, এটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। আর সেকেন্ড যে সিএআর বা স্মল সিএআর, এটা হচ্ছে একটা অবজেক্ট। সো দুইটা জিনিস টোটালি ডিফারেন্ট, এবং এই জন্য আমরা বলেছিলাম জাভা হচ্ছে কেস সেনসিটিভ, আছে, যার জন্য লেটার গুলো সেম হওয়ার পরেও তারা কিন্তু দুইটা জিনিস, ভিন্ন দুইটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করতেছে। প্রথমটা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে, পরেরটা একটা অবজেক্টকে রিপ্রেজেন্ট করতেছে। সো এই জন্য এখানে কেস ম্যাটার্স। তো যেটা বললাম, এটা হচ্ছে একটা মেথডকে আসলে রিকগনাইজ করে, যেটা হচ্ছে একটা স্পেশাল মেথড, যেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্রাক্টর মেথড। সো কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্যগুলো আমরা যদি ভুলে না গিয়ে থাকি, আবার রিকল করি, কনস্ট্রাক্টরটা আমরা আসলে ব্যবহার করি কোন একটা অবজেক্ট তৈরি করার জন্য। কোন একটা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করার জন্য হচ্ছে এই কনস্ট্রাক্টর মেথডটাকে আমরা ব্যবহার করি, এবং এটা দেখতে হুবহু ক্লাসের নাম, ঠিক আছে, মানে ক্লাসের মতোই তার নামটা হুবহু ক্লাসের নামটা হবে, কিন্তু তার সাথে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে সেটা আসলে একটা মেথড হিসেবে আমরা আসলে পাবো, এবং সেটাকে আমরা ব্যবহার করি মূলত হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য। একটা অবজেক্ট তৈরি করে সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য হচ্ছে আমরা এই কনস্ট্রাক্টর মেথডটাকে ব্যবহার করে থাকি। সো এই কনস্ট্রাক্টরটার মধ্যে আমরা কিভাবে হচ্ছে ডিফাইন করতে পারি, যদিও আমরা এর আগে যে এটা দেখে আসছি, কার ক্লাসটা দেখে আসছি, সেখানে কিন্তু আমরা কোনো কনস্ট্রাক্টর লিখি নাই। সো যদি না লিখে থাকি, বাই ডিফল্ট আমার জাভা আমাকে একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করবে,
যেটাকে আমরা বলি হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এর বাইরে আমরা যদি চাই এই কনস্ট্রাক্টরটাকে আলাদাভাবে ডিফাইন করতে পারি। যেমন এখানে যেটা দেখানোর চেষ্টা করতেছি যে আমরা এখানে ফুয়েল অ্যামাউন্টটা 1000 লিটার বা এই টাইপের একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে ফুয়েলটাকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করতেছি। কালার যে ভ্যালুটা আছে কালার ডট ব্লু, এরকম ভাবে একটা পার্টিকুলার কালার ব্লু কালার দিয়ে হচ্ছে কালারের ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করতেছি। ওকে, সো এইটা দিয়ে হচ্ছে আমার যে কনস্ট্রাক্টর ক্লাস আছে সেটা দিয়ে হচ্ছে ইনিশিয়াল যে ভ্যালুটা হবে, আমার যে কারের যে অবজেক্টটা তৈরি হবে সেটার জন্য আমি হচ্ছে এই দুটো ইনিশিয়াল ভ্যালু দিয়ে আমি আমার কনস্ট্রাক্টর ফাংশনটাকে ডিফাইন করার চেষ্টা করতেছি। তো এইটার সাপেক্ষে যখনই হচ্ছে স্যার এখানে কনস্ট্রাক্টরের সিটা কি বড় হাতের হওয়ার কথা? কনস্ট্রাক্টরের সিটা বড় হাতের, জি হ্যাঁ, এটা ছোট হাতে দেখা যাচ্ছে তাই না? রাইট, দেখতে না অ্যাকচুয়ালি এটা বড় হাতের। ওকে, সব বড় হাতের, দেখতে বেশ ছোট মনে হচ্ছে যদিও এটা বড় হাতের, এবং অবশ্যই সেটা ক্লাসের নাম অনুসারে যেহেতু হবে অবশ্যই সেটা বড় হাতের হবে। ওকে, সো এখানটা একটু খেয়াল করি, এটা অবশ্যই একটু বড় দেখা যাচ্ছে বাট এটাকে ছোট দেখা যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াই, বাট এটা বড় হাতের সি। ওকে, সো অবশ্যই সেটা ক্লাসের নাম অনুসারে সেম নাম হবে, এবং যদি সি যদি বড় স্যার হাতের এটা হয়, ক্লাসের বাইরে ডিক্লেয়ার করা যাবে? না 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 না, এটা জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখানো হচ্ছে। এটা অবশ্যই ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করতে হবে, Okay, sir. কনস্ট্রাক্টর ফাংশনকে অবশ্যই ক্লাসের ভিতরে ডিফাইন করতে হবে। ঠিক আছে, সো এখানে জাস্ট তার বৈশিষ্ট্যটা কি হবে সেটা আমি বলার চেষ্টা করতেছি, বাট সেটা অবশ্যই ডিফাইন করতে হবে আমার ক্লাস যে ডেফিনিশন ডিফাইন করেছিলাম তারও আগে মনে হয় না। হ্যাঁ, সো এই যে এখানে আমরা ডট ডট দিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম, এইখানে হচ্ছে তার সকল মেথডের আমরা ডেফিনিশন দেব, ইনক্লুডিং কনস্ট্রাক্টর মেথড। কনস্ট্রাক্টরও কিন্তু একটা মেথড। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ক্লাসের মেথডগুলো সবগুলোই হচ্ছে আমাদের ক্লাসের ভিতরেই থাকবে। সো এই কনস্ট্রাক্টর আরো যদি বৈশিষ্ট্যগুলো যদি আমরা রিকল করার চেষ্টা করি, কারের যে কনস্ট্রাক্টর বা কনস্ট্রাক্টর মেথডের কোনো রিটার্ন টাইপ থাকবে না, নামটা হুবহু ক্লাসের নাম অনুসারে হবে, এবং সে অনুযায়ী তার কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। ঠিক আছে, যা বলা হচ্ছে এক্সাক্ট সেম নেম অ্যাজ দা ক্লাস। সো ফার যা আমরা দেখলাম আমাদের ক্লাসের যেই প্রপার্টিগুলো আমরা সোফার ডিসকাস করেছি। হ্যালো স্যার, জি স্যার, স্যার কালার ইকুয়াল টু কালার ডট ব্লু এই লাইনটা একটু আবার বলবেন? এটা দিয়ে আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছি কালার যে সিস্টেম ডিফাইন্ড ক্লাস আছে সেটার ব্লু দিয়ে আমি হচ্ছে ব্লু কালারটাকে আসলে স্পেসিফাই করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটা কিন্তু আমার লেখা ক্লাস না। ঠিক আছে, জাভাতে কালার নামক একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে আমি আসলে ব্যবহার করতেছি। আর এই ডট ব্লু এটা দ্বারা আমি আসলে ব্যবহার করার চেষ্টা করতেছি যে এইখানে যেই অবজেক্টটা তৈরি হবে, কারের যেই অবজেক্টটা তৈরি হবে তার ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে ব্লু। ঠিক আছে, যেরকম ভাবে ইনিশিয়ালি যখন আমি একটা কার ক্লাস তৈরি করব তার ফুল অ্যামাউন্ট থাকবে হচ্ছে 1000, একই রকম ভাবে তার কালার ভ্যালু হবে হচ্ছে ইনিশিয়ালি ব্লু। আচ্ছা, সো কালার ডট ব্লু দ্বারা আমি অ্যাকচুয়ালি হচ্ছে কালার ভ্যালুটা কি হবে সেটা নির্ধারণ করছি। এটা অনেকের ক্ষেত্রে একটু কনফিউজিং মনে হচ্ছে যে নরমালি তো আমরা ক্লাসের বিভিন্ন মেথড ব্যবহার করি, সো এখানে কেন একটা মেথড আসলো না, তাই তো এই কারণে হয়তো একটু কনফিউশন হচ্ছে। বাট ম্যাথ ক্লাসটা যদি ব্যবহার করে থাকি তাহলে সেখানে দেখবেন ম্যাথ ডট পাই বা ম্যাথ ডট ই, এরকম ভাবে আমরা চাইলে বিভিন্ন ভ্যালু বা বিভিন্ন অ্যাট্রিবিউটও কোন একটা ক্লাসের ব্যবহার করতে পারি। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা অ্যাট্রিবিউটকে ব্যবহার করছে। ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ভ্যালু ক্যারি করছে,
সেই ভ্যালুটা হচ্ছে ব্লু ভ্যালু। ঠিক আছে, তার মানে কি, এটার সাপেক্ষে আসলে আমাদের কি ঘটনা ঘটছে, যখনই এই ক্লাসের একটা অবজেক্ট আমি তৈরি করতেছি, সেই অবজেক্টটার কালার ভ্যালু হবে হচ্ছে ব্লু। ঠিক আছে, পরবর্তীতে আমি চাইলে হচ্ছে সেট ভ্যালু বা অন্যান্য মেথডের মাধ্যমে এটার ভ্যালুটা, কালার ভ্যালুটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারি, বাট ইনিশিয়াল ভ্যালু হিসেবে তার ভ্যালুটা থাকবে হচ্ছে ব্লু ভ্যালু। তো এখানে খেয়াল করেন, এটা হচ্ছে একটা ডেফিনিশন। ঠিক আছে, আমার কার ক্লাসের এইখানে আরেকটা ডেফিনিশন দেয়া হচ্ছে, which is very much similar, বা তার কার্যক্রমটা সিমিলার। সো এইখানে আমরা যেটা করেছি, কার ক্লাসের ফুয়েল অ্যামাউন্টটা কনস্ট্রাক্টর মেথডের মধ্যে দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। ঠিক আছে, কালারের ভ্যালুটা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করেছি। আমরা চাইলে সরাসরি এখানে ইনিশিয়ালাইজেশনটা করতে পারতাম, যেমন এই যে ডান পাশে যে অংশটা দেখানো হচ্ছে। ঠিক আছে, কালারের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছে ব্লু দিয়ে, ফুয়েল অ্যামাউন্টটা ইনিশিয়ালাইজ করছে 1000 অ্যামাউন্ট দিয়ে। আর এইখানে কনস্ট্রাক্টর মেথডটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট নাই। ঠিক আছে, দুইটা অ্যাকচুয়ালি সেম কাজ করবে। ঠিক আছে, জাস্ট ভিন্ন রকম ভাবে হচ্ছে তার রিপ্রেজেন্টেশনটা করা হচ্ছে। ওকে, সো দুইটাই দুই রকম ভাবে ইনিশিয়ালাইজ করবে কালার ভ্যালু এবং ফুয়েল ভ্যালুটাকে, হ্যালো, বাট অ্যাকচুয়াল যে কাজ, সেই কাজটা সেম কাজ হবে। হ্যালো স্যার। হ্যাঁ, অঙ্কন কোনো কোয়েশ্চেন আছে? স্যার দ্বিতীয়তে আমি স্যার এই কনস্ট্রাক্টরটা আমি ব্যবহার না কইরা স্যার আমি একবার ইনিশিয়ালাইজ করতে পারি না? বুঝিনি, আবার বলেন। মানে দ্বিতীয় যে প্রোগ্রামটা আছে, তো আমি এইখানে কনস্ট্রাক্টরটা আমি ব্যবহার না কইরা আমি একবারে কি ইনিশিয়ালাইজ করতে পারি? সেই কাজটাই কিন্তু দেখালাম, আমি কিন্তু সেই কাজটাই দেখালাম যে এখানে কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু কোনো ডেফিনিশন নাই, কিছু নাই। হ্যালো স্যার, তাহলে স্যার আমার একটা প্রশ্ন স্যার, এখানে তাহলে কনস্ট্রাক্টরটা রাখার কি স্যার কোনো দরকার আছে? কনস্ট্রাক্টর অবশ্যই আমার লাগবে জাভাতে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমি যদি অবজেক্ট তৈরি করতে চাই, আমার কনস্ট্রাক্টর মেথড লাগবেই। কনস্ট্রাক্টর মেথড ছাড়া আমি অবজেক্ট তৈরি করতে পারবো না। ঠিক আছে, জি স্যার। যেমন আপনার যে কোয়েশ্চেন, সেটা সাপেক্ষেই এখানে কেন প্রয়োজন সেটাও ক্লিয়ার করি। এইখানে আমরা যখন কনস্ট্রাক্টর কল করছি, ঠিক আছে, এখানে এই দুইটা ভ্যালু তো ইনিশিয়ালাইজ হচ্ছে, এটা দিয়ে এটা দিয়ে। এই দুইটার কি অবস্থা হচ্ছে, এক্স পজিশন এবং ওয়াই পজিশনের, বলতে পারবো? ওরা 0 0 থাকে। 0 0 দ্বারা ইনিশিয়ালাইজেশন হবে। কিভাবে? ওই যে কনস্ট্রাক্টর কলের কারণে। ঠিক আছে, দুইটার ক্ষেত্রেই এখানেও কিন্তু ইনিশিয়ালাইজ করি নাই, কিন্তু এই যে কনস্ট্রাক্টরটা যখন কল করছি, এগুলোর ভ্যালু তো আগে থেকে ইনিশিয়ালাইজ হয়ে গিয়েছে, এগুলোর ভ্যালুটা তখন ইনিশিয়ালাইজ হবে। এবং উইদাউট ইনিশিয়ালাইজেশন কিন্তু আমরা কোনো ভেরিয়েবলকে জাভাতে ব্যবহার করতে পারবো না। সো এই জন্য আমার কনস্ট্রাক্টর লাগবে, বা তার চেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা জাভাতে উইদাউট কনস্ট্রাক্টর কোনো ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো না, বা ইন জেনারেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে অবজেক্ট কনস্ট্রাক্টর ছাড়া কোনো ধরনের অবজেক্ট তৈরি করতে পারবো না। আমরা যদি কোনো কনস্ট্রাক্টর যদি নাও লিখি, জাভা অটোমেটিক্যালি আমাকে একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করবে, যেটা দিয়ে আমার অবজেক্ট ক্রিয়েট হবে। ক্লিয়ার কি কতটুকু? জি স্যার, কিন্তু এখানে একটা সমস্যা কি, যদি স্যার কনস্ট্রাক্টরের পরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, তাহলে স্যার সেটা কি ভুল হবে কিনা? বুঝি নাই, মানে কি এইখানে? কনস্ট্রাক্টরের পরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়, কনস্ট্রাক্টর কনস্ট্রাক্টর শেষ, এরপরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, জি স্যার সেটাই ওইখানে। বললাম, এই যে আমি এখানে জাস্ট এ মিনিট, কার্সরটা এরকম পজিশনে যদি লিখি নাকি, জি স্যার, জি স্যার। আসলে এটা ইরিলেভেন্ট। ঠিক আছে, এখানে পজিশনের কোনো ফ্যাক্টরি না। আপনার যখন অবজেক্ট তৈরি করতেছেন, তখন এই ফাংশনটা কল হবে। ভেরিয়েবল গুলো কোন কোন জায়গায় কি 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 বলে, কনস্ট্রাক্টর মেথডটার উপরে লিখছেন না পরে লিখছেন, এটা আসলে কোনো ধরনের মিন করে না। ঠিক আছে, সো যে কোনো জায়গায় লিখেন না কেন, একটা ভেরিয়েবল, সো এটা ইনিশিয়ালাইজেশন হবে কনস্ট্রাক্টর কলের মাধ্যমে। ঠিক আছে, কেননা আমরা এখানে কিন্তু কাজ করছি না, কাজ করছি অন্য আরেকটা জায়গায় গিয়ে কনস্ট্রাক্টরটাকে কল করছি। তখন সে পুরো ক্লাসের মধ্যে খোঁজার চেষ্টা করবে যে এখানে ভেরিয়েবল কি কি আছে।
তখন সে প্রত্যেকটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করবে। বাট নরমালি আমরা যেটা করি, আমরা দুইটা সেগমেন্টে, যেটা বললাম দুইটা সেগমেন্টে ভাগ করি। একটা সেগমেন্ট হচ্ছে আমার অ্যাট্রিবিউট গুলো বা ভেরিয়েবল গুলো, আর একটা সেগমেন্ট হচ্ছে আমার মেথড গুলো। ঠিক আছে, তো সাধারণত হচ্ছে আমরা মেথড গুলোর উপরেই হচ্ছে যতগুলা ভেরিয়েবল আছে আমার এই ক্লাসের মধ্যে সবগুলাকে সাধারণত উপরে রাখার চেষ্টা করি। বাট এটা যে পরে লিখলে কাজ করবে না, ব্যাপারটা মোটেও সেরকম নয়। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। সো আজকে মনে হয় আমরা এই পর্যন্তই রাখি, প্রায় 1টা বেজে গিয়েছে। সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে ক্লাসটা শেষ করব, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই কোয়েশ্চেন গুলোকে আমি অ্যাড্রেস করব।